ডাক্তার রাকিব, আমি প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো প্রাণ ঝরে গেল, জনবসতির উপর দিয়ে এই ধরনের প্রশিক্ষণ বিমান ওড়ার বিষয়ে আপনার মতামত কি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আজ একটি মর্মান্তিক দিন। আসলে দেখুন, ডেথ অ্যান্ড ডেঞ্জার কামস অ্যাট এনি টাইম অ্যাট এনি হয়। আসলে বিপদ এবং মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, এবং যেটা আমরা দেখলাম যে এই ঘটনাটা আমার সাথেও ওতপ্রোতভাবে তিনটি কারণে জড়িত। একটা হচ্ছে, আমিও মিলিটারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছিলাম, তারপরে উত্তরাতে আমার কলেজ ছিল, আর আমিও ছোটোবেলায় একবার এরকম আগুনে বিধ্বস্ত হয়ে পুড়ে গিয়েছিলাম। যাই হোক, এখন আপনি যেটা বলছিলেন যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের অ্যানেক্স 16 অনুযায়ী উচ্চশব্দের যুদ্ধবিমান জনবহুল শহরে প্রশিক্ষণ চালাতে পারে না, এটা তাদের রুলসে আছে। আর আপনি দেখুন, আমাদের আসলে এই যে ঘটনাটি ঘটলো আজকে, এটা আসলে আমরা জানি না তদন্ত সাপেক্ষে কী প্রতিবেদন আসে বা কী রেজাল্ট আসে, কিন্তু এখন পর্যন্ত এটাকে আমরা একেবারেই নিতান্তই দুর্ঘটনা বলেই অভিহিত করছি। এবং এটা খুবই হতে পারতো যে পাইলটের জন্য আজকে সবচেয়ে তার কেরিয়ার কিংবা তার জীবনের অন্যতম একটা আনন্দময় ঘটনা, কিন্তু সেটি না হলে সে আজকে পৃথিবীতে নেই। আপনি দেখুন, যখন আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, যারা আসলে মানে বিমান বাহিনীর খুব এক্সপার্ট যারা থাকে, প্রতি বেশে 10 জন থেকে সম্ভবত 4 জনকে ফাইটার ফ্লাইট চালানোর অনুমোদন দেওয়া হয়। প্র্যাকটিসটা সম্ভবত সোলো প্র্যাকটিস, যেটা একদম শেষ মুহূর্তে এসেই তাদেরকে গ্রিন কার্ড পাওয়ার পরে তখন প্রথম ফ্লাইট তার এটা থাকে, এবং গত 3 দিন আগে সে সেটার অনুমোদন পেয়েছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে এবং সরকারি ছুটির কারণে তার 3 দিন পরে তাকে ফ্লাই করতে হলো। এবং আপনি দেখুন, 3 দিন পরে প্রথমে কিন্তু তাকে তার ইনস্ট্রাক্টর সহ কিন্তু সে ডুয়েল ফ্লাইটে সে একবার ফ্লাই করেছিল। ঠিক একই বিমান সেই F7 BGI বিমানের বিধ্বস্তের ঘটনায় এর আগে 2018 সালে একজন উইং কমান্ডারকে হারিয়েছি, 2021 সালেও আমরা একজনকে হারালাম, ফ্লাইট লেফটেন্যান্ট, আবার আমরা এখন হারালাম তৌকিরকে। জি, 2001 থেকে 2025 পর্যন্ত সেম আপনার যে ফ্লাইটটি F7, এই ফ্লাইটটি 5 বার বিধ্বস্ত হয়েছে। 2015 সালে পাকিস্তানে তাদের প্রথম নারী পাইলট মারা যায় এই সিরিজের ফ্লাইটেই। গত মাসের 17 জুন মিয়ানমারে একই ফ্লাইটে 4 জন সিভিলিয়ান পর্যন্ত মারা যায়। এবং চীনে একটি বিল্ডিং ধাক্কা দেওয়ার কারণে তারা পরবর্তী সময়ে যে এই বিমানগুলোর কার্যক্রম স্থগিত করা হয়। আপনার লাস্ট 30 বছরে বাংলাদেশে প্রায় 80টি দুর্ঘটনা ঘটে, কিন্তু প্রথম কোনো একেবারে ফ্লাইটে প্রথম দুর্ঘটনা এটা প্রথম। তো আসলে এটা দেখুন, এটা দায় আসলে কাদের, এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, কিন্তু প্রথম দায়টা আসলে হচ্ছে কি, আমরা আমাদের বিমান বাহিনীর এই যে ফ্লাইটটি F7 যে ফ্লাইটটি, সেটি হচ্ছে 3rd জেনারেশনের, সোভিয়েত ইউনিয়নের 1960 থেকে 70 দশকে, এবং এই ফ্লাইটটি বানানো হয়েছিল 1984-এ আমাদের সরকার কিনে 2013 সালে, এবং সেটিকে ওভারহুইলমিং করা হয়েছিল, করার পরও এখানে আসলো, এবং এটার একেবারে আমরা বলতে পারি খাঁটি বাংলা এটা একেবারে লক্ষ্যযোগ্য একটা বিমান। কিন্তু সাধারণত প্রথম ফ্লাইটে তাদেরকে আসলে খুব ফ্রেশ ফ্লাইট দেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে আসলে এই নানা ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে। কিন্তু আমাদের এখন এটা আসলে দুর্ঘটনা ছিল নাকি আসলে কারো গাফলতি ছিল কিংবা কথা ত্রুটি ছিল, সেটা তদন্ত সাপেক্ষে পরবর্তী সময় বেরিয়ে আসবে, তখন হয়তো মন্তব্য করা যাবে। জি, জাহিদুর, আমি আপনার কাছে একটু জানবো, যেটা বলছিলেন ডক্টর রাকিব, যে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটা চীন থেকে নেয়া। আমরা জানি মোটামুটি অনেকেই যে এটা চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের বানানো, এবং বাংলাদেশ বিমান বাহিনীতে এটা সংযোজন হয় 2013 সালে, এবং 2013 সালে কিন্তু তারা এই বিমানটি উৎপাদনই বন্ধ করে দেয়, এবং বর্তমানে হয়তোবা উত্তর কোরিয়া ছাড়া 2-1টি দেশে এই বিমানটি এখন হচ্ছে, এখনও মানে ইউজ করা হচ্ছে। বাংলাদেশে আমরা কেন এই বিমানটি ব্যবহার করছি এখনো পর্যন্ত, যেটা উনি বলছিলেন একেবারেই লক্কর ঝক্কর মার্কা? ধন্যবাদ। আমি F7 সম্পর্কে দু একটা তথ্য দিই। এটা আসলে একটা লাইসেন্স ভার্সন অফ MiG-21। সোভিয়েত ইউনিয়ন সেই 50s 60s-এ তাদের একসময়কার ফাইটার, সেটা চায়না লাইসেন্স করে নিজেরা এটা প্রডিউস করে, মানে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে সেই প্রযুক্তিটা ট্রান্সফার করেছে। যেটা হয়, মানে আপনি যখন অরিজিনাল MiG-21ও ব্যবহার করেন, তার জায়গায় F7 ব্যবহার করলে সেটা হচ্ছে বেটার কিছু হওয়ার কথা না। চায়না যদিও বলে এগুলো 2nd জেনারেশন ফাইটার ছিল, পরে তারা বলে যে তারা বেশ কিছু আপগ্রেড করে এটাকে 3rd জেনারেশন বানিয়েছে। আই ডোন্ট বিলিভ যে এটা 3rd জেনারেশন ফাইটারও। এখন সমস্যা যেটা হচ্ছে, আমি দীর্ঘদিন এই বিমানটা নিয়ে কথা বলছি, এখানে এই প্রসঙ্গে একটু বলেও রাখি, আমি দুর্ঘটনা খুবই বিভৎস একটা ঘটনা ঘটলো, সরিয়ে রেখে যদি বলি, ধরুন বাংলাদেশের মানে আমাদের যে ডিফেন্সের যে ক্যাপেবিলিটি আছে, F7 এটা হচ্ছে আমাদের ব্যাকবোন অফ আওয়ার এয়ারফোর্স। আমাদের এর বাইরে 8টা MiG-29 কিনেছিলাম আমরা, যেগুলো হচ্ছে অ্যাডভান্স 4th জেনারেশন, এবং ওগুলো
বেশিরভাগই ঠিকঠাক মতো চলে না এবং এগুলোর প্রয়োজনীয় অস্ত্র নাকি আমরা পাই না। সো F7 হচ্ছে আমাদের ফাইটার, যেটা দিয়ে আমরা শত্রুর সাথে যুদ্ধ করব। এটা একেবারে আউটডেটেড। ইন্ডিয়াতে এখনও কিছু MiG-21 ইউজ করে এবং এটার নাম আছে ফ্লাইং কফিন, এবং মাঝে মাঝে ভারতের কখনো কোনো প্রাইম মিনিস্টার এটার মধ্যে চড়ে দেখাচ্ছেন যে এটা সেফ। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি। নাম্বার 2 হলো, আপনি জিজ্ঞেস করলেন যে এটা কেন। বাংলাদেশে দীর্ঘদিন থেকে, আজকে আলোচনা যথেষ্ট সুযোগ নেই, বাংলাদেশের কোনো একটা বাহিনীতে আমাদের মিলিটারি হার্ডওয়্যার যথেষ্ট শক্তিশালী নেই। এটার প্রধান কারণ শেখ হাসিনার সময় তিনি চেষ্টা করেছেন আমাদের বাহিনীর যারা লোকজন আছেন তাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, প্লট দেওয়া হোক, প্রজেক্ট দেওয়া হোক, গাড়ি দেওয়া হোক। ব্যয় হচ্ছে সেই জায়গায়, আমরা কিন্তু মূল যে কাজ সেনাবাহিনীর, বিমান বাহিনীর, নৌবাহিনীর, সেটা হচ্ছে ইভেন উদাহরণ দিন, নৌবাহিনীর জন্য 2টো সাবমেরিন কেনা হয়েছে, এগুলো চায়নার অনেক আউটডেটেড, ওভারহোল করা মিং ক্লাস সাবমেরিন। এগুলো খুব মুহূর্তে টিকে থাকবে না, এগুলো এত বেশি ডিটেক্ট করা যায় যে এগুলো খুব সহজে ধ্বংস হয়ে যাবে। সো প্রতিটা জিনিস এরকম কেনা হয়েছে। ওই যে বললাম, মূল খরচটা হয়েছে অন্যটা জায়গায়। আরেকটা ফ্যাক্টর এখানে খুবই জড়িত, এটা শোনা যায় এবং আমি বিশ্বাস করি এটা, বাংলাদেশ কখনো খুব অ্যাডভান্স লেভেলের মিলিটারি হার্ডওয়্যার যদি প্রকিওর করতে চায়, কিনতে চায়, ভারতের খুব শক্ত বাধা ছিল। আমার এরকম একটা নিউজ একবার পত্রিকায় এসছে, আমাদের তো হেলিকপ্টার গানশিপ নেই, মানে মিলিটারি, আমাদের হেলিকপ্টারগুলো মিলিটারি কাজে ব্যবহার করা যাবে, কিন্তু গানশিপ হলো এক্সক্লুসিভলি ডিজাইন ফর ওয়ারফেয়ার। আমেরিকার খুব বিখ্যাত হেলিকপ্টার গানশিপ অ্যাপাচে চপার কেনার প্ল্যান হয়েছিল, বাংলাদেশে কি কেনার আলোচনাও করেছিল। এটা নাকি শেষ পর্যন্ত হয়নি ভারতের কারণে। এটা মিল পাবো আমরা, বাংলাদেশ যখন এই ভাঙাচোরা সাবমেরিনও কিনেছে, ভারতের মারাত্মক রকম প্রতিক্রিয়া ছিল। তো শেখ হাসিনার সময় আমাদের স্ট্র্যাটেজিক সভারেন্টি ছিল না, ভারতের কোনো রকম কোনো এন্ডোর্সমেন্টও ছিল না, প্লাস শেখ হাসিনা চাননি যে আমাদের এই বাহিনীগুলো শক্তিশালী হোক। তারা যাতে তাকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো পদক্ষেপ না নেয়, তাই তাদের নানান রকম সুবিধা, কথ্য ভাষায় বলি শান শওকত, ইনক্রিজ করার দিকে তার মনোযোগ ছিল। তো ডিফেন্স বাজেটের খুব সামান্য অংশই ওদিকে গেছে। যে এই ফাইটারটার কথা আসলো, মানে এটার এক্সেসরিজ আপনি আর কত পাবে, চাইনা নিজে প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে। সো আমরা কি দেখি নাই যে আমরা এটার উপরে বসে আছি, আমরা এত বছর ধরে এটার উপরে বসে থাকবো? শেখ হাসিনার পতন তো 24 সালে হয়েছে। এর মধ্যে কি কোনো রকম কোনো পদক্ষেপ ছিল যে আমরা কিছু বেটার ফাইটার কিনবো? না, কিছুই ছিল না। সুতরাং আজকে এই ধ্বংসের সাথে এদের প্রাণ যাওয়া, যেমন ধরুন একজন পাইলট, একটা পাইলটকে আমরা অনেকে ধারণা করতে পারি না, একটা ফাইটার প্লেনের প্রতি ফ্লাইং আওয়ারের খরচ কত আমরা অনেকে কিন্তু জানি না। এটা অনেক আউটডেটেড। একটা মানে মোটামুটি 4th জেনারেশন ফাইটার 1 ঘন্টা চলতে 30-40 লাখ টাকা 1 ঘন্টা ওড়ার জন্য খরচ হয়, এবং তার পেছনে আমরা কত ইনভেস্ট করেছি, আমরা সেই কথা বলছি। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের এত মানুষ, আর একটা জিনিস একটু যোগ করে রাখি, এটা আমাদের দুর্ভাগ্যটা এতটাই বেশি, এই প্লেনটা যদি ল্যান্ডিংয়ের সময় ফেরত এসে যদি ক্র্যাশ করতো, মৃত্যু অনেক কম হতে পারতো। কারণ একটা প্লেন যখন টেক অফ করে তার ফুল ফিউল থাকে, হ্যাঁ, তার মানে জ্বালানির ট্যাঙ্কগুলো সব পুরোপুরি পূর্ণ থাকে, ফলে মুহূর্তেই হলো, এবং এটাই এত বেশি ডেভাস্টেশন ঘটালো। আসলে এই ধরনের দুর্ঘটনায় আঘাতটা ঠিক কেমন হয়, এবং এই পুড়ে যাওয়া ব্যক্তিগুলো, মানে এই বিমান দুর্ঘটনায় তাদের চিকিৎসাটাই বা কেমন হয়? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে এখানে এ পর্যন্ত সম্ভবত 19 বা 20 জনের হতাহতের খবর পাওয়া গেল। ধারণা করা যাচ্ছে বা আশঙ্কা করা যাচ্ছে যে হতাহতের পরিমাণটা আরও অনেক বাড়বে। কারণ হচ্ছে কি, দেখুন এখানে আমরা জানি যে বার্নের যারা 60-70% যাদের পুরো যায়, তাদের আসলে লাইফ সেভ করাটা খুব টাফ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের বার্নের মানে পেশেন্টদেরকে সে ম্যানেজমেন্ট করার ক্ষমতাটুকু আমাদের সব হসপিটালে সেটা নেই। শিশু এবং বৃদ্ধদের, আমি সেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু বেশিরভাগেরই বয়স ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত বেশিরভাগ, সুতরাং এখানে আমরা জানি না শেষ পর্যন্ত আসলে হতাহত ঘটনা কই গিয়ে ঠেকে। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এখনও অনেক নিখোঁজ। আমি একটা রিপোর্টে দেখতে পেলাম যে 2টি ক্লাসরুম থেকে কেউ উদ্ধার করা যায়নি বা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এটা আসলে খুবই একটা মর্মান্তিক ঘটনা, এবং এটা আসলে দিন শেষে কোথায় গিয়ে ঠেকে আগামী 1 দিন 2 দিন বা 3 দিন পরে সেটা একটা মুমূর্ষ চিত্র ধারণ করবে। এবং একই সাথে আপনি দেখুন এখানে ব্লাডের কথা বলা হচ্ছে, কিন্তু আমি দেখতে পেলাম যে পজিটিভ ব্লাডের খুব সংকট নেই, কিন্তু নেগেটিভ ব্লাড, যেটা এমনিতেও নেগেটিভ ব্লাডের খুবই রেয়ার গ্রুপের ব্লাড গ্রুপ, তো নেগেটিভ ব্লাডটা পাওয়া যাচ্ছে না। তার চেয়ে বড় হচ্ছে কি, সেই প্রপার আইসিইউ সাপোর্টটাও কিন্তু সব হসপিটালে নেই। আর আমি জাহিদের কথা থেকে একটু শুরু করি আবার, সেটা হচ্ছে দেখুন আপনার উনি যেটা বলছিল যে আমাদের যে বাজেটের মূল অংশটা ওদের আনুষঙ্গিক জীবনযাত্রার ক্ষেত্রে ব্যয় করা হয়েছে। আপনি দেখুন আমাদের এবারেরও বাজেটে মিলিটারি ক্ষেত্রে 40,000 কোটি টাকা শুধুমাত্র মানে আর্ম ফোর্স ডিভিশনদের বাজেট, এবং আমরা জানি না এটা আসলে কোন কোন খাতে ব্যয় করা হয়। আমাদের এই ঢাকার যে মডেলটা আপনি দেখেন, আজকে যে ঢাকায় যে দুর্ঘটনাটা ঘটলো, আমাদের এই ঢাকাটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে।
আপনার পরবর্তী মধ্য ঢাকার পর থেকে যখন উত্তরা এখন পূর্বাইল বা পূর্বাচল এক্সটেন্ড করা হচ্ছে, কিন্তু এটাও কিন্তু 60-এর দশকের মডেল। তো সেই জায়গা থেকে আপনার ক্যান্টনমেন্ট বাড়ানো হচ্ছে, গল্ফ ক্লাব বাড়া হচ্ছে, গল্ফ ফিল্ড বাড়া হচ্ছে, রিক্রিয়েশন সেন্টার বাড়া হচ্ছে। আশা করব যে হয়তোবা পরবর্তীতে সরকার এই ধরনের পদক্ষেপগুলো নিবে। আমি একটু জাহিদুর আপনার কাছে একটু আসতে চাচ্ছি, এই যে বার্ন হাসপাতালে আমরা দেখলাম যে রুগীদের এত ভিড়, হ্যাঁ, এবং সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমরা জানি যে ডাক্তার সামন্ত লালের কথা, যিনি পোড়া রোগীর চিকিৎসার জন্য সর্বজন স্বীকৃত একজন চিকিৎসক, কেবল আওয়ামী সক্ষতার কারণে এই চিকিৎসককে কি দূরে রাখা আমরা মানে রাখবো? আপনি কি মনে করছেন? আচ্ছা, ডক্টর সামন্তলাল তো মারা যেতে পারতেন, হতে পারতো। উনি ওনার যথেষ্ট বয়স হয়েছে। একটা জিনিস একটু বলি, আমি নিজে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, উনি আমার সরাসরি টিচার। মানে রোগী অন্তপ্রাণ মানুষ, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বার্ন এই যে সেক্টরটাকে ডেভেলপ করার সাথে ওনার একক কৃতিত্ব। ডিএমসিতে যে বার্ন ইউনিট হলো, পরবর্তীতে বার্ন ইনস্টিটিউট হলো আলাদা, সব ওনার কৃতিত্বের ব্যাপার। অসাধারণ টিচার, কোনো সন্দেহ নেই। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি সেক্টরের মানুষ, আমার বন্ধুবান্ধবরাও এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আছে, বাংলাদেশে তার মানের অনেক ডাক্তার এখন আছে। সমস্যাটা এই মুহূর্তে মোটেও চিকিৎসকের না। আর আমি পাল্টা বলবো, ডক্টর সামন্তলাল সেন যদি যথেষ্ট ক্যাপেবল ডাক্তার তৈরি করে এত বছরে যেতে না পারেন, তাহলে তো উনি একজন ব্যর্থ মানুষ, তাই না? উনি কি করেছেন তাহলে এতদিন ধরে? উনি আসলে পেরেছেন, আমি সত্যিকার অর্থে বলছি, উনি পেরেছেন। আওয়ামী লীগের সাথে উনি কি করেছেন আমি আলোচনায় ঢুকছি না। আমার খুবই ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক আওয়ামী লীগের এই গার্বেজের পার্ট হয়েছেন, সেটা আমি সরিয়ে রেখে বলছি। কিন্তু আমাদের সংকটটা যেটা রাকিব বলছেন, এটা আসলে কিছু করারও নেই। আপনি তো কতজন পেশেন্ট আপনি গ্রোসলি ম্যানেজ করেন, সেটাতে একটা হিসেব নিকেশ থাকে, এবং ওই লেভেলের সাপোর্ট দেওয়ার জন্য আপনার এক ধরনের প্রস্তুতি থাকে। ফলে উদ্যোগ নিতে পারি এই সাপোর্টটার জন্য। এখন খুব সমস্যা কোন জায়গায়, যেমন ক্রিটিক্যালি ইল যারা, তাদের তো আইসিইউ সাপোর্ট লাগবে। মানে ডক্টর সামন্ত বা আরো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আসলে লাভ নেই, কারণ আইসিইউর কাজ আইসিইউতেই হতে হবে। সো এই সংকটগুলো আসলে এখন তৈরি হয়েছে। বাংলাদেশে তো ট্রেডিশনালি এগুলোর প্রবলেম আছে। কিন্তু কোভিড এর পরে কিন্তু আমরা আইসিইউর ব্যাপারটায় অনেক সচেতন হয়েছিলাম। ওগুলো এখন আবার একটা সংকট মুহূর্তে আমরা কেন এই স্বল্পতা দেখতে পাচ্ছি? এখন ওই একই কথা, যেমন ধরুন ডিএমসি ওখানে বা বার্ন ইনস্টিটিউট, সে তার সাধারণ হিসাব সে রাখে। এখন আমরা তো আবার সে পুরনো কথা, আমরা তো আসলে সঠিক জায়গাগুলো সরকারের মনোযোগ দেই নাই। শেখ হাসিনা সরকারের সময় যদি বলে ব্রিজ টিজ বানানোর যতটুকু চেষ্টা করেছেন, আমরা প্রায়ই আলোচনা করেছি না যে হেলথে আমাদের বাজেট বরাদ্দ জিডিপির 1%-এরও বেশ নিচে, এখন এটা 0.8-এরও নিচে। কোভিড এর সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্রাইসিসে পড়েছিলাম আইসিইউ নিয়ে। এক্স্যাক্টলি। তাহলে আমরা এই জায়গাটায় এত কিছু করার পর এখনো কেন আমরা এই জায়গাটা থেকে উতরাতে পারলাম না? এই মাত্র আইসিইউ সব ক্ষেত্রে আসলে সব জায়গায়, মানে গভর্নমেন্টের সব জায়গায় অ্যাডিকুয়েট নাম্বার তারপরও হয় নাই, প্রাইভেট অনেক জায়গায় হয়েছে। এখন এই রোগীদেরকে তো মূলত আসলে সরকারি জায়গাগুলোতে নেওয়া হয়েছে। আমি আবারও বলছি, একটা আইসিইউ মানে প্রত্যেকটা হসপিটাল তার একটা প্ল্যান করে, ব্যাপারটা এরকম। ধরুন বার্ন ইনস্টিটিউট যেটা, সে প্ল্যান করে তার কি পরিমাণ রোগী আসে, কি পরিমাণ সে রাখতে পারবে, আমাদের অ্যাডিকুয়েট আসলে তারপরও থাকে না। আর যখন এরকম একটা মারাত্মক চাপ তৈরি হয়, এটা উইথস্ট্যান্ড করা ইজ রিয়েলি ভেরি টাফ। এটা আসলে তেমন কিছু করে না। আবারও সেই পুরোটা প্রশ্ন ফেরত আসছে যে আমরা জনগণের কল্যাণ করতে চেয়েছি কিনা, আমরা হেলথে এই বাজেটগুলো বাড়াই নাই কেন? আপনি প্রাইভেটগুলোতে যেতে হবে, প্রাইভেট আইসিইউতে গেলে দিনে সেবার উপরে ডিপেন্ড করে, মানের উপরে ডিপেন্ড করে, 40,000 থেকে 1,70,000 1 লাখ টাকা আপনাকে প্রতিদিন পে করতে হয়। সো হতে পারে যে এই কারণে সরকার এগুলো ডেভেলপ করে। সো এর মধ্যে পুরো সিস্টেমটা নিয়েই আসলে প্রবলেম আছে। আরেকটা জিনিস একটু যোগ করে রাখা ভালো, একটু বলেই রাখি, আমরা বাংলাদেশে যখনই এই ধরনের ঘটনা ঘটে, মানুষের জন্য আসলে সার্ভিসগুলো ঠিকমতো দেওয়া যায় না, মানুষকে উদ্ধার ঠিকমতো করা যায় না। আমাদের এই জায়গাগুলোতে আসলে খুব সিরিয়াসলি সতর্ক হওয়া দরকার আছে। এইসব ক্ষেত্রেও কখনো কখনো আমার মনে